দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা। আজকে শোনাবো দ্বাদশ পর্ব। প্রভাতে নির্মল আলোয় চিত্রা স্নান সেরে অজু করে নামাজ আদায় করলো। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখলো। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতেই ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে, গলায়, নাকে, এমনকি পায়ে নুপুরও পড়েছে, সবই স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছে হলেও দ্বিধায় তা পরিহার করলো। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেস ঝাড়ল চিত্রা, বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়েই। ফারাজ উপরে হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গাওয়া ধরল। হুট করে কারো জড়িয়ে ধরা অনুভব করলো। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধহয় অনেক দূরে চলে গেলেও এই গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে? অভিভাবক বলে? হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়ে এখন তো ফারাজ এলাহি থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না। আর কত, সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসেব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গড়মিল করবে, তার চেয়েও অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাণ করা যায় না। পরিমাণ করে ভালোবাসে কিপটেরা। আমি তোমায় মেপে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন, এই ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই? ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্য রকম শান্তি নিহিত। চিত্রা নড়াচড়া করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার, সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? কই, সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ, কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময়ের সঙ্গে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল। যদি তোমার মনে ধরে, আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। কেমন যেন অদ্ভুত ভেজা ভাব ছিল সেই কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে? তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে কি তার অন্তর পুড়ছে? দীঘল শ্বাস ছাড়ে চিত্রা। এবার বাস্তবতায় ফেরা উচিত। যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামতকে এইবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোট লোকেরা খায়, আমার তোমাকে চাই। বাহিরে ত্রিপল টাঙিয়ে তার নিচে দাওয়াতের রান্না বান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, তুমি আমার বউ, এই বাড়ির কামলা না।
সো যেই কাজ আমি তোমায় দেব সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। এই না না, সোহাগ করা দরকার নেই, তবে তুমি চাইলে 100টা 200টা চুমু দিতে পারো। আমি মাইন্ড করব না। চিত্রাদয় বাহিরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গে লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিড়ি টেনে বসলো। ফারাজ বসেনি, দাঁড়িয়েছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসার দৃষ্টি। মামা আজ 2 বছর ধরেই পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে এক রকমের ঘা জন্মেছে, কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনে দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে। এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্য। একটি শিশুও কিন্তু অসহায়, তবে সেই অসহায়তা তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িয়ে যেমন ভালোবাসা স্নেহ নেয়, দাতার মতো আনন্দও দেয় উজাড় করে। কিন্তু একজন বিবেকবান বুদ্ধিসম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কথায় চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণ ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। তারপরে এক্কেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে ডান্স দিব। আরে ধ্যাত, ওই চিজটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চাড্ডি পরেই ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড দেব। শালার আমার আইডির পেছন লাল হয়ে গেছে। চিৎসা একটা ঢোক গিলে। প্রথমে ভেবেছিল এই ফারাজ ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হবে আর এই ফারাজ এলাহি? তার মুখ থেকে সুস্থ কথা আশা করা কেবলই অসুস্থ মানুষরাই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গেছে, চলো বাইরে যাই। আমাদের প্রেম দেখিয়ে সোহাইগার কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসি লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছে কেরোসিন ঢেলে দিই। শালার বাঙ্গির ঘরে বাঙ্গি। চিত্রা হতবাক। এই লোককে কি শুধরানো যাবে না? একটু আগেই কথাবার্তা শুনে মনে হয়েছিল একেবারে দুধে গোসল করে উঠেছে, অথচ এখন মামার সামনেই তামাশা শুরু কর। মানে যেই লাউ সেই কদু। দাওয়াতের আগেই অভ্র ব্যাগপত্র নিয়ে চিত্রার মামির বাড়ি হাজির হলো। সকাল থেকে ফারাজকে কল করেই যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি, তো আবার জমিদারের বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অভ্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরে গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়েই রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কি রে, আমার বউয়ের মধ্যে অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলিনি তো? অভ্র নাটকীয়ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বউয়ের জন্য তোলা, দূরে যান বলছি। টুমা দেওয়ার উদ্দেশ্য নেই তো? ফারাজ এবার আরেক পায়ে এগিয়ে এলো। আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বউয়ের মুখে দাঁড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই মজা নিয়েন না, আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গেছিল, তবু বাথরুমে যায়নি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দিই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি?
যাও, বাহিরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওইখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসলো, বলল, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করব, মানে গল্প। হ্যাঁ, কামটা যেখানেই সারি না কেন আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন। থু, ভাই, যা পিশাচ, দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিছিস। উয়া! অভ্র মুখ ভ্যামচালো, মনে মনে শুধালো, নিজের পাছায় নয় মন গু, পরের কয়ে ধু। কিছু বলছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই, নীলুফা, নীলুফা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশপাশের অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করেই যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে, সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে নয়। চিত্রার খেতে মন চাইছে না, পোলাও সে খুব একটা পছন্দ করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এনে বসাতে হবে না। চিত্রার কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রর কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটের দিকে। চোখে মুখে স্পষ্ট আকুতি, ওইখানে বসতে চায় সে। ভাই, দিমু না বসতে, তুমি মামু অমনে গিয়া বসো। ভাই, জায়গা তো খালি নাই, আর দেন না বসতে। ভাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসিয়ে বলল, ভাই, আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে বসলাম। বসে তো দেখো, গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরই পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটি ফারাজের দিকে দেখে মিষ্টি গলায় বলল, ভাইয়া, আমি তো পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে, একবার অভ্রের দিকে তাকালো। এই চেয়ার তো সে নিজের বউয়ের জন্য রেখেছিল, ফুট করে এই সার্কাস এলো কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল, অভ্র! অভ্র কিছু বলার আগেই মেয়েটি সপ্রতিভ কণ্ঠে পুনরায় তাকে বলল, হেই, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে। পছন্দ করো আমাকে, তাই না? আই নো। ফারাজ হতভম্ব, পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখে রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটা চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করলো, আম্মা, আমি? না, তোর নানি। বা, উঠ এখান থেকে। আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছি, তাহলে রোম্যান্স শুরু হওয়ার আগেই খতম। ওঠ। মেয়েটির চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার পাইছিস, উঠ কইলাম, উঠ মাতারি। কথা শেষ করেই ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগেই অভ্র তাকে ধরে ফেলল, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল, ধপাস। মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা থেকে হাঁ হয়ে তাকিয়ে বলল, বাপ রে, ময়দার বস্তা। বিকেল তখনও ধীরে ধীরে রং বদলাচ্ছে, বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজেই এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্ত চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার,
কোথাও সাদা, কোথাও কালো, কোথাও আবার লালের আভা মিশে আছে। এই সময়টা প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নিড়ে ফেরে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর, গাছের পাতা পড়ে শেষ আলো, মৃদু বাতাসে দুলে ওঠে তারা। মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ। কিন্তু বিকেলে এই মায়াবী আবহাওয়ায় সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায়। বিকেলের আলো ছায়ার খেলার জীবনে নানা রং মিশে থাকে, যা মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশেই পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তাই চিত্রা দূর থেকেই সেই কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। ওই 3 হাত মাটির কবরই আমাদের আসল ঘর। তবুও আমরা এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই, তার 1 ভাগও যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম, তবে হয়তো পরকালে যন্ত্রণা কম হতো। মানুষ নকলের পেছনে বেশি দৌড়য়, কবর ও পরলোক তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রার কাছে 2জন লোক দাঁড় করিয়ে রেখে কবরটা ঘুরে ঘুরে দেখে। অভ্রের গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বরাবরের মতোই সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে, এক নিমেষেই গুনে ফেলে কবরের সংখ্যা। 27টি কবর, একসঙ্গে, একই পরিণতি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া 27টি নামহীন অস্তিত্ব। একসময় যারা শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারা এখন শুধুই ছাই আর মাটির স্তূপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে, আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চাহনিতে এক অদ্ভুত রহস্য, অনির্বাচনীয় কিছু, যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে, আরো গভীরে কিছু অনুভব করছে সে। আর অভ্র, সে স্থির শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে। কিসের জন্য, কার উদ্দেশ্যে, তা কেউ জানে না। ভাই, হুম, মানে এবার ফিরে চলেন না? আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পড়ে থাকবেন? চলেন ডেনমার্ক ফিরে যায়। তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যিই ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর গলায় বলল, হুম, চরম ভালোবাসি। আপনার কথা শুনলে তো ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। ফারাজ হেসে ফেলল, ঠোঁটের কোণে রহস্যময় বাঁক। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি, তখন ঠিকই আমার জন্য মরিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র। ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছের কলি আসবে, একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসলো। আমি তো বা ছিঁড়তে পারলাম না জীবনে। ফুল ছিঁড়লে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরা পারে। ফারাজ বিরক্তি নিয়ে চুইংগামটা থু মেরে ফেললো, চোখ সরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে। হিসেব তো এখনো বাকি আছে। ভ্যাঙ্গের নাতি তোর ভাবির দিকে নজর দিচ্ছে। বুইড়ার ভিতরে কিরমি কত, আমার শিকারে নজর দেয়।
অভ্রের গলা কেমন শুষ্ক হয়ে এলো। সে ফিসফিসিয়ে বলল, শিকার? না, ভালু পাশা কুদ্দুসের বাপ। সূর্য অস্তজলের দিকে ধাবিত। আকাশের বুকে রঙের এক অবর্ণনীয় নাট্যমঞ্চ রঞ্জিত হয়েছে। সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করেছে। সবটাই তুলির আঁচড়ে আঁকা মহাকাব্য যেন। বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা, নিস্তব্ধতার মাঝে গাঢ় সঙ্গীত বেজে চলেছে। গাছপালার ছায়া দীর্ঘ হয়ে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচলের প্রান্তদেশ। পাখিরা কলরব থামিয়ে নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তাদের ডানা ঝাপটানোর শব্দ শান্তিময়। দূরের নদী দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে আস্তাগার আগের প্রতিচ্ছবি বহন করছে। দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না। সমস্ত সৃষ্টি এক মোহময় আবরণে নিমজ্জিত। সময় থমকে দাঁড়িয়েছে সন্ধ্যা স্নিগ্ধ গভীর আবেশে। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক অনির্বচনীয় মাধুর্য ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষার সীমা ছাড়িয়ে অনন্তের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে, চুলগুলো আঁচড়ানো। গায়ে সে সবসময় সর্ষের তেল মাখে। ক্রিম মাখলে মুখটা কেমন খসখস করে। সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উঁকি দিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সোহান মায়ের ঘরে গিয়ে খাটের উপর মায়ের পাশে গিয়ে বসলো। মা পানদান সামনে নিয়ে বসে আছেন। আজান দেওয়ার পর পান মুখে দিবেন। ভাত না খেয়েও থাকতে পারবে, কিন্তু পান ছাড়া এক মুহূর্তও নয়। সোহান গলায় মমতার সুর টেনে বলল, শরীরটা কেমন আছে আম্মা? মা পানদানের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার কি হইব, আমি ঠিক আছি বাজান। তুই বাহিরে যাইবি তাই না? জামু তো। মাহবুবা কই? তুমি নাকি খাওন খাও না ঠিক কইরা? ঔষধও খাইতে চাও না? এমন করলে সুস্থ হইবা কেমনে কইরা? মা এবার পানদানের ভেতর থেকে পান তুললেন। ধীর স্থির কণ্ঠে বললেন, তুই একটা বিয়া কর বাজান। তোর বউ আসলেই আমি সুস্থ হইয়া উঠমু। সোহানা আসলো। আবার বিয়া? বয়স কি কম হয়েছে? আমার কি নাত নাতকুরের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল। নাই নাতকুর আছে না? মা তাচ্ছিল্যের স্বরে হাসি দিলেন। না, তুই জলদি বিয়া কর, নইলে খাওয়া দাওয়া ছাইড়া দিমু। মাই মরলে বিয়া করিস যা। আম্মা, তুই মরার কথা কইবা না। আর দিলে কারোর যদি না ধরে তাইলে কেমন কইরা বিয়া করুম? যেদিন দিলে কাউরে ধরবো সেই দিন যে কইরাই হোক ঘরে বউ আইন মুই আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ালো। বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাহিরে অপেক্ষায় রত ছিল সিফাত, কিন্তু দরজার চৌকাঠ ফেরানোর সঙ্গে সঙ্গেই সোহানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়াময় যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের পাশে বসেছিল, সে মুহূর্তেই রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে এলো। সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কোনো খবর আছে? সিফাত কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজান যেই মাইয়ারে ওই দিন রাতে আমাগো হাতে তুলে দেওয়ার কথা ছিল, সে মাইয়াটা বাজিতপুর আইসছে, সঙ্গে জামাইও আসছে। সোহান চোখ সংকীর্ণ করল, কণ্ঠে শীতলতা ঝরে পড়ল। নাম কি মাইয়ার? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টানল। ও, আর জামাইকে ডাক? সাহস তো কম দেখায় না। আমার সোনার ডিমে হাত দেওয়ার স্পর্ধা। তেনার কলজাটা দেখার খুব শখ হইতাছে আমার। সিফাত মুখ নিচু করল। নামটি উচ্চারণ করতে গিয়েও দ্বিধায় পড়ল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি। নদী এখন ভালোভাবেই বুঝতে পারছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না, মেয়েদের হতে হয় রূপবতীও।
তবে স্বামীর চরিত্রে যদি দোষ থাকে, তাহলে অপ্সরা এসে হাজির হলেও তার চোখ অন্যদিকে ঘুরবেই। এই বাড়ি নদীর সব সুখ কেড়ে নিয়েছে। সে এখন কেবল মুক্তি চায়, মুক্তি। দুবেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে। কিন্তু নদী এখন বুঝতে পারছে, তাকে এই বাড়িতে আনার পেছনে কোনো সৌভাগ্যের গল্প ছিল না, ছিল সুপরিকল্পিত একটা ফাঁদ। গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না, মুখ খোলার সাহসও নেই, প্রতিবাদ তো দূরের কথা। তাই এমন এক মেয়েকেই দরকার ছিল, যে মুখ বুজে সবটা সহ্য করবে। তবে নদীর একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউই প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারা জীবন এভাবেই সহ্য করবে, নাকি এই বন্দিত্বের শিকল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে? রাজন তৈরি হচ্ছে, সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রাজনের চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই রাজন নদীকে শক্ত করে ধরে। নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রাজনের ঠোঁট তার উপর চেপে বসে নিষ্ঠুর দখলদারিত্বের মতো। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজেকে সংবরণ করে রাখে। চুম্বন শেষ করেই রাজন মৃদু হেসে ফিসফিস করে বলে, রাতে তৈরি থাইকো, আমি জলদি বাড়ি ফিরবো। নদীর শরীরে কাঁটা দিয়ে ওঠে, তার আর বুঝতে বাকি থাকে না, এই রাতও হবে আরেকটি বিভীষিকাময় রাত, যেখানে ভালোবাসা নয়, থাকবে শুধুই পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামী স্পর্শে প্রশান্তি খোঁজে, নদী খোঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রাজনের হাত তার গায়ে পড়লেই মনে হয় শীতল কুৎসিত কোনো সরীসৃপ তাকে গ্রাস করছে। নদী? কাঁপা গলায় নদী সাড়া দেয়, হুম। রাজনের কণ্ঠে হুমকির সুর। এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো, তাইলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে কইরো না মায়েরা ফেলমু, মরলে যন্ত্রণা ভোগ করবে কেমন কইরা? মরাচ্ছি আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। রাজন কোনো ভ্রুক্ষেপ না করেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ছাড়ে, বুকের পাঁজরগুলোও হালকা হয়ে আসছে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে, চোখ চলে যায় বিছানার উপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ নিষ্পাপ নুরি কি জানে এই বাড়ির নারীদের জীবনের গল্প? সে কি একদিন বুঝবে তার বাবা আর দুনিয়ায় নারীর অবস্থান কতটা করুণ? আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুঁপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়েছে, প্রতিটি টুকরোতে রক্তাক্ত হয়ে যাচ্ছে আত্মা। চিত্রার সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উঠছে, পূব আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আবার বৃষ্টি নামবে, কবরগুলোও ভিজবে। পোড়া কবরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে, নাকি শান্তি খুঁজে পাবে? চিত্রা তালুকদার বাড়িটা আরো একবার ঘুরে ঘুরে দেখল। আজ সে আর কান্না করেনি, পাথরের মতো চেয়ে সব দেখছে। মহারাজ পেছন থেকে বলল, বৃষ্টি নামবে, চলো মাদার ইন লয়ের বাড়ি যাই, নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর স্বরে বলল, রাত্রে এখানেই থাকি। এই ভূতের বাড়িতে? না গো বউ, 7 জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। চিত্রার চোখে একরাশ শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। মহারাজ মাথা নেড়ে বলল, ও ওইটা বলো, আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা, মেঘের কালো আচ্ছাদনে অম্বরাজ কলুষিত। চিত্রা নির্বাক দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। বাতাসের ঝাপটায় চিত্রার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ছে, তবুও খেয়াল নেই তার। কোন দুনিয়ায় চলে গেছে
তা সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের দিকে দুপা এগিয়ে আসে। ফারাজ অভ্রকে ইশারা করলো, বলল, এখন কোনো সিকিউরিটির দরকার নেই, চিত্রার সঙ্গে আমি একা থাকতে চাই। অভ্র তা বুঝে নেয়। লোক দুটো নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারদের পোড়া বাড়ির পাশেই একটা মাটির ঘর, যেখানে থাকে মুয়াজ্জল। সে লালন ভক্ত, নিঃসন্তান বৃদ্ধা, স্ত্রীকে নিয়েই থাকে ওই ঘরেই। তালুকদারদের জমি, পোড়া বাড়ি আর ওই কবরগুলো যত্ন নেয় সে। চিত্রাই তাকে এখানে থাকতে দিয়েছে। সেই মাটির ঘরের উঠোনে একটা হারিকেন ঝুলছে, যার টিমটিমে আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতেই কয়েকজন লোক দৌড়ে ছাতা নিয়ে আসে। চিত্রা কোনো দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চায়। ফারাজ লোকদের বিদায় করে দেয়। চারিদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার। তার মাঝেই বৃষ্টিতে ভিজছে দুজন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রাও তাকিয়ে আছে তার দিকেই। ফুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে, বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় কেউ একটু ভালোবাসা ভিক্ষা দিন। আমি ভালোবাসা চাই ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বাক, কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রার জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যা গভীর হচ্ছে। চারপাশের অন্ধকার আজ চিত্রাকে ভয় দেখাতে পারছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যাওয়ার রাত। আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না। ফারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। এক সুরে গেয়ে চলেছে, মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমদ। শেখ বাড়ির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টা এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দেয়। কেউ কেউ করুণা করে, কেউ বা তাচ্ছিল্যের ভারে দেখে। কিন্তু নিহানের এসবে কোনো ভাবনা নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র, ট্রলার আর তার অদ্ভুত ব্যবসায়িক পথ চলা। নিহানের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে, মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে ঘোরে। চিত্রার বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনো ফেরেনি। সময় যত গড়াচ্ছে ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে। তার চেয়েও বড় চিন্তা তার স্বামী এই বাড়ির ঘর জামাই, সেই নিয়ে। কিন্তু কি করার? নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে। এক কথাতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। শুধুই কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে, নাকি উদ্দেশ্য ভিন্ন? আরু সুর থেমে যায়। ফারিয়া কণ্ঠ চেনে, কিন্তু চট করে কিছু বলতে পারলো না। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করলো ভেতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজার ঠিক সামনে এসে দাঁড়ালো। ফারিয়ার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদু স্বরে শুধায়, নিহান তুমি? ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোমান্স দেখলে তার আবার কুরকুরানি ওঠে, ভেতরটা জলে। গুরুর আজকে চাঁদ রাত, অন্যের চাঁদ রাত দেখলে নাড়ি ভুড়ি ব্যথা করে। অভ্র কানে ইয়ারফোন গুঁজে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেক দূরে চলে এসেছে। এইদিকে এত মশা আগে জানলে কয়েল খেয়ে আসতো। অভ্রর বিচিত্র সব চিন্তায় তার মতে মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে ডুবিয়ে খেয়ে ফেলা। একবার খেয়ে নিলে মশার আর সাধ্য নেই তার মতো সুদর্শন একাকী তরুণের রক্ত খাওয়ার। অভ্র পথে যেতে যেতে গান ধরল, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয়।
সামনেই ছিল কাদা জল। এক ঝটকায় ছিটকে গিয়ে সপাত করে কাদা জলের মধ্যে পড়ল অভ্র। হাত পা ছড়িয়ে বোয়াল মাছ ধরার ভঙ্গিতে বসে পড়তেই ফোনটা খসে কাদার ভেতরে ঢুকে গেল। সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখলো, তারপর নাক কুচকে বলে উঠল, হোয়াট দ্য। কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে। একটা মেয়েও পড়ে আছে, কাদায় মাখামাখি। তার চোখে স্পষ্টই একরাশ বিরক্তি। মেয়েটি গায়ের কাদা ঝেড়ে নিতে নিতে বলল, রাস্তাঘাটে কানার মতো হাঁটেন কেন? অভ্র বিস্ফোরিত চোখে তাকালো। সে হতভম্ব, উল্টো দোষারোপ। সে রেগে গিয়ে বলল, এই মেয়ে, আপনি ধাক্কা দিয়েছেন আমাকে। কানা আপনি নাকি আমি? মেয়েটির গলায় কটাক্ষ ঝরে পড়ল। আপনি। অভ্র দাঁত চেপে বলল, আবার মুখে মুখে তর্ক করছেন? সুদর্শন ছেলে দেখলেই উত্ত্যক্ত করতে মন চায়, তাই না? মেয়েটি একটু বিচলিত হলো না, বরং বাঁকা হাসলো। তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে? অভ্র থতমত খেয়ে গেল। অসভ্য মেয়ে। মেয়েটা কাদা ঝাড়তে ঝাড়তে বলল, ওলে আমার সভ্য ছেলে। দেখুন, ফাজলামি করবেন না, যত সব। তাহলে কি নষ্টামি করব? মেয়েটা উঠে দাঁড়ায়। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে, সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রর দিকে চেয়ে বলল, লুলা নাকি, উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান। সরি, কানে শুনতে পারছি না। অভ্রর রাগ তখন তুঙ্গি। এমন একগুঁয়ে মেয়ে সে জীবনে দেখেনি। সে কাদার মধ্যে পড়ে থাকা দুটো ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন, ছ্যাঁচড়া চুন্নি? মেয়েটি ঘুরে তাকালো, চোখে আগুন। এই ছেলে, ফালতু কথা বলবেন না। ভালো কথা, আপনি কি করে জানলেন যে আমি চুরি করেছি? চেহারা দেখলেই চুন্নি চেনা যায়। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি, আর নয়। আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন? সে হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে। অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটার দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরলো। পরক্ষণে এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবার কাদার মধ্যে ফেলে দিল। কাদার ছিটায় অভ্র চোখ মুখ ঢেকে গেল, কিন্তু সে বোঝার আগেই মেয়েটা তার উপর এসে পড়লো। অভ্র চেঁচিয়ে উঠল, আম্মা গো, ভটকি আমার কোমর ভাইয়া ফেললো। মেয়েটা ধপ করে উঠে বসলো, কাদা মুছতে মুছতে বলল, শালা, তোরে ভালো মনে করছিলাম, তুই জানোস আমি কে? অভ্র বিরক্তি গলায় বলল, না শালি, নাম কি তোর? আয়েশা। আমার নাম আয়েশা। অভ্র নির্লিপ্ত কণ্ঠে বলল, হ, তুই গুখা ঠাঁইসা।